আমাকে তুই কালকেই ডিভোর্স দিবি, আমি আর তোর সংসার করব না। এই বলে হনহন করে মিমি ডাইনিং রুম থেকে বেডরুমের দিকে প্রস্থান করল। আমি সীমিত সময়ের জন্য যেন থমকে গেলাম। ডাইনিং টেবিলের সামনেই খাবার রাখা। এই মুহূর্তে খুব খিদে পেয়েছিল, কিন্তু আমার স্ত্রীর মুখে এমন কথা শুনে ক্ষুধা মাটির নিচে চাপা পড়েছে। বেডরুমের দিকে তাকিয়ে খেয়াল করি মিমি ভেতর থেকে দরজা আটকে দিয়েছে। তবু সেদিকে আর খেয়াল না করে পাশ থেকে প্লেট নিয়ে খাবার খেতে বসলাম, এই ভেবে যে হয়তো কিছুক্ষণ বাদেই ওর রাগ চলে যাবে। ইদানিং আমার স্ত্রী সামান্য ইস্যু নিয়েই ঝগড়া বাঁধিয়ে দেয়, অথচ বিয়ের প্রথম 2-1 বছর এমন ছিল না। কতই না সুখে ছিলাম আমরা। দুপুরের ঘটনাটাই বলি। আজ শুক্রবার, ছুটির দিন হওয়ায় মিমিকে বলেছিলাম মাংস রান্না করতে, অথচ দুপুরে যখন খেতে বসে তখন দেখি প্লেটে শাক আর ডিম ভাজি। আমি সামান্য রাগ দেখিয়ে বলি, কি ব্যাপার, তোমাকে তো বললাম মাংস রান্না করতে, আর তুমি কিনে এসব রান্না করেছ? এ কথা বলতে দেরি আর আমার স্ত্রীর হুঙ্কার দিতে দেরি হল না। বেশ কর্কশ কণ্ঠে বলে ওঠে, তোমাকে রান্না করিয়ে খাওয়ানোর জন্য কি আমাকে বিয়ে করেছ? যা রান্না করেছি তাই খেয়ে উঠে পড়ো। তোমার থেকেও আমি ভালো ছেলে ডিজার্ভ করতাম। তোমার ভাগ্য ভালো দেখে আমার মতো মেয়ে পেয়েছ। এখন খেলে খাও, না খেলে উঠে যাও। এত আদর করিয়ে খাওয়াতে পারবো না। আমি কিঞ্চিত অবাক হয়ে বললাম, রান্না করানোর জন্য তোমাকে কেন বিয়ে করব? বিয়ে তো একটা সামাজিক প্রথা, আর তুমি ইদানিং বারবার এসব কেন বলো যে আমার থেকে ভালো কাউকে ডিজার্ভ করো? আমি কি তোমাকে খুব অসুখী রেখেছি? আমার কথার তোয়াক্কা না করে মেয়েটি তিলকে যেন তাল বানিয়ে ঝগড়ার পরিধি আরও প্রশস্ত করল। এক পর্যায়ে আমি চুপ হয়ে গেলেও ওর মুখ যেন কোনোভাবেই থামছিল না। শেষমেশ আমার ধৈর্যের বাঁধ উপড়ে যাওয়ায় আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি, বরং হালকা করে ওর গালে একটা চর বসিয়ে দিলাম। মুহূর্তেই মিমি চর খেয়ে ক্ষণিকের জন্য তবদা খেয়ে গেল। পরক্ষণে রক্তিম চোখে রান্নাঘরে চলে যায়। এরপর সারাদিন আমার সাথে আর কোনো কথা বলেনি, আর রাতে এই সময় এসেই আমাকে ডিভোর্সের কথা শুনিয়ে গেল। পরদিন সকালে উঠেই দেখি মিমি ব্যাগপত্র গুছিয়ে সোফায় বসে আছে। আমি ঘুম থেকে উঠেই সামান্য অবাক হয়ে বলি, কি ব্যাপার, ব্যাগপত্র গুছিয়ে কই যাও? আমার থেকে মুখ অন্যদিকে ঘুরিয়ে বলে, আমি বাবার বাড়িতে যাব। তুমি যদি দিয়ে আসো তাহলে ভালো, আর না দিয়ে আসলেও সমস্যা নেই, আমি একা একাই যেতে পারবো। আমি সামান্য হেসে মিমির সামনে এসে আদুরে কণ্ঠে বলি, আরে কাল রাতে এমনি রাগের কারণে জ্বর লেগে গেছে, এই কানে ধরলাম, আর কখন এরকম করব না। তুমি যা বলবা সব চুপ করে শুনব। কিন্তু আমার এই আদুরে কণ্ঠে বোধ হয় ওর মন গলেনি, তাই কঠিন স্বরে বলে, এসব আদিক্ষেতা আমার বিরক্ত লাগছে। তুমি কি এগিয়ে দিবা নাকি আমিই যাব? আমি আর কথা বাড়ালাম না। হয়তো মেয়েটি অনেকদিন এক ঘরে থাকতে থাকতে মেজাজ কিছুটা রুক্ষ হয়ে গেছে, তাই বাবা মায়ের সাথে দেখা করলে মন কিছুটা ফ্রেশও হতে পারে। সেজন্য আর কিছু না বলে ওকে বাস স্ট্যান্ড পর্যন্ত এগিয়ে দিয়ে টিকিট কেটে বাসে উঠিয়ে দিলাম। সন্ধ্যায় অফিস থেকে ফিরে যখনই ক্লান্ত শরীরে একাকী সোফায় বসতে যাব, তখনই কলিং বেলের শব্দ হলো। কৌতূহল নিয়ে দরজা খুলতেই দেখি এক যুবক সামনে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে স্বাভাবিক কণ্ঠে বলল, স্যার, আপনার একটা পার্সেল এসেছে। আমি সামান্য অবাক হয়ে জিজ্ঞেস করি, আমার পার্সেল? কে দিয়েছে? ডেলিভারি বয় পার্সেলের দিকে তাকিয়ে বলে, প্রাপকের নাম মেহেরিমা, আর পার্সেল এসেছে বরিশাল থেকে। ওর কথা শুনে আমি অবাক হওয়ার চূড়ান্ত সীমায় পৌঁছে গেলাম, কারণ আমার স্ত্রীর আরেক নাম মেহেরিমা, আর আমার শ্বশুর বাড়িও বরিশাল। তার মানে মিমি আমাকে পার্সেল পাঠিয়েছে। ডেলিভারি চার্জ দিয়ে ডেলিভারি বয়কে বিদায় জানালাম। ফাইলটি হাতে নিয়ে সোফায় বসে ভেতরের কাগজটি বের করলাম। কাগজের দিকে চোখ বুলাতেই আমার হৃদয়ে মোচড় দিয়ে উঠল, কারণ এটা আর কিছু নয়, বরং একটা ডিভোর্স পেপার, আর সাথে মিমির সাইনটাও করা আছে। শ্বশুরবাড়িতে এসেছি শেষবারের মতো আমার স্ত্রীকে বোঝাতে। এই পর্যন্ত কয়েকবার এসেছি, কিন্তু কোনোভাবে মিমির মন গলাতে পারেনি। আর শ্বশুর শাশুড়ি যে কম চেষ্টা করেনি তাও নয়, কিন্তু আসল কথা হচ্ছে মেয়ের থেকে মেয়ের জামাই তো আর বেশি আপন নয়। মিমিও তাদেরকে হাবিজাবি বুঝিয়েছে যে আমি ওকে নির্যাতন করি, গায়ে হাত তুলি, এই সে। কিন্তু এসবের কোনোটাই যে সত্যি নয় সেটা আমার শ্বশুর শাশুড়িও জানেন। তবুও মেয়ে যেখানে সংসার করতে চায় না, সেখানে তাদের আর কী বা বলার থাকতে পারে। অনেক চেষ্টার পরও যখন মিমিকে বোঝাতে পারলাম না, তখন অনেকটা নিরুপায় হয়ে ডিভোর্স লেটারে সাইন করে দিলাম। বিদায় নেওয়ার সময় আমার শাশুড়ি খুব কেঁদেছেন, এমনকি আমার শ্বশুরও মুখ ভার করে বসেছিলেন। কিন্তু মিমির এমন আচরণের কারণ আমি এখনও পর্যন্ত উদ্ঘাটন করতে পারিনি। এরপর কেটে গেছে পুরো 1 বছর। রাতে একাকী শুয়ে সোফায় বসে খেলা দেখছি। ঠিক তখনই মোবাইলে এক অচেনা নাম্বার থেকে কল আসলো। আমি কোনো কিছু না ভেবে কলটি রিসিভ করতেই ওপাশ থেকে মেইলি কণ্ঠে বলে উঠল, হ্যালো, আমি মিমি। কেমন আছো তুমি?
মিমির কণ্ঠ শুনে অল্প সময়ের জন্য আমি লক হয়ে গেলাম। এতদিন পর সাবেক স্ত্রীর কণ্ঠস্বর শুনলে যে কারোরই অবাক হওয়ার কথা। আমি ধীর কণ্ঠে বলি, হ্যাঁ ভালো, তুমি কেমন আছো? ওপাশ থেকে ভাঙা ভাঙা কণ্ঠে বলল, আমি একটু ভালো নেই। তোমাকে আমি ছেড়ে দিয়ে অনেক বড় ভুল করেছি, সেটা আজ ভালোভাবেই উপলব্ধি করতে পারছি। আমার প্রাক্তন প্রেমিক আমাকে অনেক আশা দিয়েছিল, আর সেই আশায় আমি তোমাকে ছেড়ে ওর সাথে ঘর বেঁধেছিলাম। কিন্তু আমাদের বিয়ে হওয়ার পর জানতে পারি ওর আগের ঘরে বউ আছে, এমনকি বাচ্চাও আছে। তখন আমি এসব শুনে অনেক কষ্ট পেয়েছিলাম জানো। এ নিয়ে মাঝে মধ্যেই আমাদের ঝামেলা হতো। শেষমেশ কিছুদিন আগে ওর পরিবার এবং স্ত্রীর চাপে আমাকে ডিভোর্স দিতে বাধ্য হয়। আমি একটু ভালো নেই এখন। বাবা মাও আমাকে এখন কিছু হলেই কথা শোনায়। তারা আমাকে একদমই সহ্য করতে পারে না। হয়তো তাদের সন্তান বলেই আমাকে তাদের বাড়িতে আশ্রয় দিয়েছে। এই বলেই হু হু করে কেঁদে উঠল মিমি। আমার মনের গহীনে প্রবল ঝড় আর টর্নেডো বয়ে চললেও সেটা আমি কোনোভাবে আটকে রাখলাম। বেশ কিছুক্ষণ চুপ থেকে আমি বলি, তো আমাকে কেন কল দিয়েছ? আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? আমার কথা শুনে মিমি ভাঙা গলায় বলে, তুমি বিয়ে করনি এখনো? আমি স্বাভাবিক কণ্ঠে বললাম, করিনি, তবে আগামী সপ্তাহেই করব। বাবা মায়ের অলরেডি মেয়ে দেখা শেষ, আর আমারও মেয়েকে পছন্দ হয়েছে। আমার কথা শুনে আবেগী কণ্ঠে বলে, আমাকে কি একটাবার সুযোগ দেয়া যায়? ওর প্রশ্ন শেষ হওয়ার আগেই আমি কঠিন স্বরে বলি, তখন ডিভোর্স যাতে না হয় সেজন্য আমি কি করেছি তা হয়তো তোমার অজানা নয়। চাকরি ছেড়ে তোমার বাড়িতে গিয়ে তোমার হাতে পায়ে পর্যন্ত ধরেছি, কিন্তু কিছুতেই তখন তোমার মন গলেনি। এত কিছুর পরও তোমার আকাশকুসুম চিন্তা না করাই ভালো, কারণ আমি এতটাও দয়ালু নই। ভালো থেকো, আর আমাকে কখনো কল দিও না, রাখি। এই বলে এপাশ থেকে কলটি কেটে দিলাম। আমার শরীর কাঁপছে। জানি না কিভাবে এতগুলো কথা ওকে বলতে পারলাম। হয়তো আজ কষ্টগুলো আক্রোশে রূপ নিয়েছে। তবে মুমিন যেহেতু এক গর্তে দুবার পা দেয় না, তেমনি আমিও আর দিতে ইচ্ছুক নই। যে নিজের ভুলে নিজের পায়ে কুড়াল মারে, তার পায়ে আমি কেন ব্যান্ডেজ করতে যাব? এদিক থেকে স্বার্থপর হলেও খুব বড় দোষ হবে না।